ওকে, আসেন তাহলে আজকে আমরা ক্লাস স্টার্ট করে দিই। আজকে আমরা দেখবো জিরো লাস্ট ক্লাস। এই ক্লাসে আমরা কিছু অড টপিক এবং ইম্পর্টেন্ট টপিক দুটো নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল হইতেছে মেক অ্যান এক্সপেন্স ক্লেইম। আমরা যে রিইম্বার্সমেন্ট করি প্রতিষ্ঠানে, সেটার কাজ আমরা কিভাবে করতে পারি জিরোতে। তারপর ব্যাংক ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন করব, পেপাল, লোন অ্যামোর্টাইজেশন করছিলাম মনে আছে কুইকবুকসে। ওকে, মেক এ বাজেট, কিভাবে হাফডগের সাথে কানেক্ট করতে, আমরা জিরোর সাথে একটা কানেক্ট করে দেখছিলাম টেক্সট, তাই না? টেক্সটে যেভাবে কুইকবুকস কানেক্ট করছি ঠিক একইভাবে জিরো করা যায়। হাফডগেও জিরো দেখাচ্ছি, এই সেম ভাবে কুইকবুক কানেক্ট করা যায়। তারপরে বলছে মেক 10 জার্নাল এন্ট্রিজ। জার্নাল এন্ট্রিজ এর ব্যবহার দেখবো। তো আসেন সর্বপ্রথম আলোচনা করি যে মেক অ্যান এক্সপেন্স ক্লেম। এক্সপেন্স ক্লেম, তাহলে এটা হইতেছে আমাদের জিরো। জিরোতে আমরা চলে যাব বিজনেসের আন্ডারে এক্সপেন্স ক্লেম অপশন। এখন আমাদের যারা প্রতিষ্ঠানে আমরা কর্মচারী আছে, আমাদের প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানের কর্মচারীরা কি করে, প্রতিষ্ঠানের কোন একটা কাজের জন্য সে তার নিজের পকেট থেকে টাকাটা সে দিয়ে দেয় ইনস্ট্যান্ট। সে এসে কি করে, প্রতিষ্ঠানে এসে বিল করে, বিল করে প্রতিষ্ঠান থেকে টাকাটা সে নেয়, তাই না? সমস্যা হয়েছে? আচ্ছা, তাহলে এই যে বিল করে টাকাটা যে নেওয়া, এই যে একটা ঝামেলা, কিন্তু জেরোতে এই কাজটা অনেকটা স্মুথ। মানে সে যখন কাজটা করতে যাবে, আপনার এমপ্লয়ের মোবাইলেও কি জিরো অ্যাপটা ইনস্টল করা থাকতে হবে। সে ওইখানে থেকেই কি করবে, ছবি তুলে দিয়ে দিবে, সাথে সাথে আপনি এটাকে দেখে রিভিউ করে সেটা কি আপনি অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করার পরে যদি আপনার কাছে টাকা থাকে সাথে সাথে রিম্বার্স করতে পারেন অথবা পরে রিম্বার্স করতে পারেন। এখানে একটা জিনিস ফ্যাসিলিটি, এটা সুবিধা যে আপনি এখানে ফাঁকিবাজি দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা যেরকম ধরেন কনভেন্স অ্যালাউন্স প্রতিষ্ঠান থেকে আপনাকে দেওয়া হলো 500 টাকা, এন্ড আপনি কি করলেন, রিক্সা দিয়ে যায় ওই টাকাটা বাঁচায় দিলেন। আপনাকে দিয়ে সিএনজির ভাড়া, আপনি রিক্সা দিয়ে ভেঙে ভেঙে গিয়ে 500 টাকার মধ্যে ধরেন 400 টাকা বাঁচায় ফেললেন, 100 টাকা খরচ করছেন। এটা সুযোগ নাই, ঠিক আছে? মানে আপনি যা করবেন, আপনি একটা বাসের টিকিট হলো সেটা ছবি তুলে দিতে হবে, কোথাও কোনো এক্সপেন্স করছেন সাথে সাথে সেটা ছবি তুলে দিতে হবে। তো আসেন আমি একটা ঘটনা বানাবো, যেমন এই ঘটনার আলোকে আমি রিইম্বার্সমেন্টটা সৃষ্টি করব। এটা কি জেনোভা কম্পিউটার্স লিমিটেড? এটা কি আমার কম্পিউটার রিলেটেড প্রতিষ্ঠান না? কম্পিউটার আমি প্রোডাক্ট সেল করি, হোলসেলার। এখন আমি কি করব, আমি লন্ডন পার্কে আমি একটা সেমিনারের আয়োজন করব। ঘটনাটা ভালো মনোযোগ দিয়ে শুনেন। লন্ডন পার্কে আমি একটা সেমিনারের আয়োজন করব। সেই সেমিনারে বিভিন্ন মানুষজন আসবে। যারা আসবে তাদের জন্য আমি একটা খাবারের ব্যবস্থা করব, স্ন্যাক্স, মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট নামে আবার সেটা যাবে। তারপরে তারা আসবে, তাদেরকে আমি কি দিব, গিফট অ্যান্ড ডোনেশন, মানে কোনো কিছু একটা গিফট হিসেবে তাদেরকে আমি দিব। তাহলে সেটা কি যাবে, আমার গিফট অ্যান্ড ডোনেশন হিসেবে যাবে। তারপরে আমি এই যে লন্ডন পার্কে আমি যে জায়গাটা নিছি, ভাড়া হিসেবে নিছি, সেটার কি আমার একটা খরচ দিতে হবে না? রেন্ট দিতে হবে, বা হল রেন্ট বলতে পারি আমরা, তাই না? বা ভেন্যু রেন্ট, সেটার জন্য আমাকে কি রেন্ট দিতে হবে। তারপরে যারা আসবে দূর থেকে, বিদেশ থেকে যারা আসবে, ইউকের বাইরে থেকে, তাদের জন্য আমি একটা ট্রাভেল এক্সপেন্স দিব, ট্রাভেল ইন্টারন্যাশনাল নামে। আর যারা লন্ডন বা আশেপাশে, ইউকের আশেপাশে থেকে যারা আসবে, তাদেরকে ট্রাভেল ন্যাশনাল নামে একটা এক্সপেন্স আমি কনভেন্স তাদেরকে দিয়ে দিব। তাহলে এই সম্পূর্ণ ঘটনাটা আমরা ইয়েতে করে দেখার চেষ্টা করি, ঠিক আছে? তো সর্বপ্রথম ধরেন আমি এটাতে সেট আপ এক্সপেন্সে যাই, সামনের দিকে আগাই। দেখেন এখানে আপনাকে বলছে কয়েকটা জিনিস বলছে, স্মার্ট রিসিপ্ট স্ক্যানিং, এই যে দেখছেন, মানে আপনার কর্মচারীর মোবাইলেও জিরো একটা থাকতে হবে, ঠিক আছে? ওকে, এখানে কয়েকটা জিনিস, প্রথমে রিসিপ্ট স্ক্যান করবে সে, করার পরে এক্সপেন্স ক্লেইম অ্যাকাউন্ট, মানে আপনি যে এক্সপেন্স গুলাকে ক্লেইম করতেছেন সেটা কোন কোন চার্ট অফ অ্যাকাউন্টে যাবে সেটা আপনাকে সেট করে দিতে হবে। তারপর মাইলেজ ক্লেইম অ্যাকাউন্ট। মাইলেজ মানে কি বলেন তো? এই যে আমরা যাতায়াত করি না, কনভেন্স, হ্যাঁ রাইট, কিলোমিটার বা কত ঘন্টা আপনি যাতায়াত করছেন সেই হিসাবে মাইলেজ। তারপর রোলস ফর ইউর টিম, এই টিমের জন্য আপনার রোল কি, আমরা কি দিয়ে আসছিলাম অ্যাডভাইজার রোল দিয়ে আসছিলাম না, মনে আছে? অ্যাডভাইজার রোল দিয়ে সব অ্যাক্সেস নিয়ে আসছে না? ওইটা নিয়ে আসার কারণে এখানে আপনার এই অপশনটা আসছে, নাহলে আসতো না, ঠিক আছে? ওকে,
তাহলে আমরা ধরেন রিসিপ্ট স্ক্যানিং, এখন আমাদের কাছে রিসিপ্ট নাই, তাহলে আপাতত পক্ষে এটাকে স্কিপ করে চলে যাই কন্টিনিউতে। যাওয়ার পরে এক্সপেন্স ক্লেম অ্যাকাউন্ট আপনাকে সিলেক্ট করে দিতে হবে, মানে আপনি যে এক্সপেন্স গুলাকে ক্লেম করবেন সেই ক্লেম গুলো তো অবশ্যই কোনো না কোনো লেজার অ্যাকাউন্টে হিট করবে, তাই না? আমরা তাহলে যেই যে অ্যাকাউন্ট গুলো আছে সেই অ্যাকাউন্ট গুলো আমরা আগে সেট করে আসি, তাহলে চার্ট অফ অ্যাকাউন্ট পাবো অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স অপশনে, তাই না? এক্সপেন্সে গিয়ে দেখি কি অবস্থা। আমার এক্সপেন্সে কত গ্যাপ আছে, 350 থেকে। তাহলে আমি অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। প্রথমে আমি অ্যাড করব হইতেছে ভেনু, ভেনু ভাড়া নিতেছি, ভেনুর জন্য রেন্ট দিতে হবে, তাই না? তাহলে আমি এটাকে এক্সপেন্স করি, এক্সপেন্সে দিলাম 350, নাম দিব কি ভেনু রেন্ট বা হল রেন্ট, ঠিক আছে? সেম জিনিসটা দিলাম। তারপরে ট্যাক্সটা হবে নো ভ্যাট দিয়ে সেভ করে দেব। তাহলে ভেনু রেন্ট নামে আমার একটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেল। এরপর আসেন আরেকটা চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করব কি মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট নামে, তাই না? এটা কি আমার এক্সপেন্স, যারা যারা আসবে তাদেরকে আমি একটা স্ন্যাক্স এর ব্যবস্থা করব। 351 নাম দিব মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। ওকে, মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট এটা এখানে দিলাম। টেক্সটটা বাই ডিফল্ট দিয়ে হতে নো ভ্যাট। ওকে, তাহলে মিলস অ্যান্ড এন্টারটেইনমেন্ট। তারপর আরেকটা কি করব বলেন, বুঝি নাই। হ্যাঁ, টিটিএ ছাড়াও আরেকটা জিনিস করার কথা ছিল, গিফট দেওয়ার কথা ছিল না? তারা যে আসবে তাদেরকে একটা কিছু আমি গিফট হিসেবে দিয়ে দিব, যে নেন। না, মানি হলে তো সেটা হ্যাঁ, মানি হলে সেটা অ্যালাউন্সের ইয়াতে দিতে পারেন, হ্যাঁ। ডোনেশন, কেউ টাকা দেয় গিফট বাবদ, লটারি করে অনেক সময়, তাই না? কুইজের ব্যবস্থা করে, যারা যারা আসবে, বা ছোট একটা কম্পিটিশন রাখলো, যারা ফার্স্ট হলো তাদেরকে একটা গিফট দিয়ে দিল, এটা হইতে পারে। তাহলে গিফট এন্ড ডোনেশন হয়ে গেল। এরপরে আমরা কি দেওয়ার কথা, ট্রাভেল, তাই না? ট্রাভেল রিলেটেড আমরা একটু দেখি তো ট্রাভেল আছে কিনা। এই দেখেন ট্রাভেল ন্যাশনাল, ট্রাভেল ইন্টারন্যাশনাল, ঠিক আছে? তাহলে আমার এগুলা সেট করা আছে। এবার আমরা চলে যাব আমাদের বিজনেসের আন্ডারে এক্সপেন্স ক্লেইমে। সেট আপ এক্সপেন্স, এই যে এখানে বলছে হোয়াই ইউজ জিরো এক্সপেন্স, কেন আপনি জিরো এক্সপেন্স ইউজ করবেন? স্ন্যাপ রিসিপ্ট ইওর ফোন, দেখছেন সে কি মোবাইলে টস দিয়ে দেখতেছে না, মানে স্ক্যান করা। তারপর ট্র্যাক মাইল অন ইউ গো, মানে আপনি কত দূর গেছেন সেটা ওই যে ম্যাপের মতো করে দেখাইতেছে। তারপর মনিটর স্পেন্ডিং ইন রিয়েল টাইম, মানে একদম রিয়েল টাইম যেটাকে বলা হয়, মানে ইনস্ট্যান্ট যেটাকে বলা হয়, সে রিয়েল টাইমে আপনি দেখতে পাবেন যে আপনার কত টাকা খরচ হইতেছে। সেট আপ এক্সপেন্সে চলে যাব, কন্টিনিউ। এবার এক্সপেন্স ক্লেইমের জন্য 351 থেকে শুরু না, মিলস এন্ড এন্টারটেইনমেন্ট, ভেন্যু রেন্ট, গিফট এন্ড ডোনেশন, এই তিনটাতে কি আমি এক্সপেন্স ক্লেম করব। তারপরে আসেন মাইলেজ ক্লেম, ট্রাভেল গুলো কি হবে, মাইলেজ হবে না? এই যে ট্রাভেল গুলো মাইলেজ। রোলস ফর ইউর টিম, এই যে দেখেন অ্যাডমিন রোল, দেখছেন? আপডেট রোল ফর ওয়ান, ইউ আর অল সেট আপ টু স্টার্ট ইউজিং এক্সপেন্স। গো টু এক্সপেন্সে চলে যান। এই যে আপনার জন্য প্যানেল ওপেন হয়ে গেছে, ইওর ওন টু রিভিউ প্যানেলে কত পে করছেন অল এখানে থাকবে, এক্সপ্লোরার। এখন আসেন নিউ এক্সপেন্সের পাশে ড্রপ ডাউন থেকে আমরা চলে যাব এক্সপেন্স ক্লেম করতে। এই যে দেখেন বাম পাশে কি ছবির জন্য না, এই যে এখান থেকে জাস্ট ছবিটাকে আপলোড করে দিলে যে কোনো ছবি যদি থাকে ছবি এখানে চলে আসবে। দেখেন আমি ধরেন যে কোনো একটা ছবি আপলোড করে দিই, রিসেন্টটাই দিলাম, দেখছেন আপডেট হয়ে গেছে, ঠিক আছে? যে কোনো কিছুরই তারা ফাইল কি নিয়ে নিক। তাহলে এই পাশে ইমেজ শো করে জিবিপি বললাম আমার, এটা তো একটাই আছে, 100 জিবিপি আমার খরচ হয়েছে। স্পেন্ট অ্যাস কোথায়, লন্ডন পার্ক,
লন্ডন পার্কে আমি করতেছি, কোথায়, ফর দ্য সেমিনার। ডেসক্রিপশন লিখে রাখতে পারেন, এটা আপনার জন্য ভালো। ফর দ্য সেমিনার কত তারিখে নেবেন, ধরলাম আমরা এপ্রিল মাসের 2024-এর 1 তারিখে, ঠিক আছে। অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে যাবে, ভেন্যু রেন্টে না? আচ্ছা, আপনি চাইলে এটাকে কাউকে প্রজেক্ট হিসেবে অ্যাসাইন করতে পারেন, লেভেল দিতে পারেন। এখন দেখেন 100 জিবিপির মধ্যে যদি ট্যাক্স থাকে তাহলে তো ভালো, যদি ট্যাক্স না থাকে, এই যে এক্সক্লুড থাকে, এই যে এক্সক্লুডিং ট্যাক্স দিতে পারেন এখান থেকে, হ্যাঁ। তারপর ভ্যাট, এই যে এখান থেকে আপনি ভ্যাট, যদি এটার উপর ভ্যাট ধরা থাকে তাহলে ভ্যাট সিলেক্ট করে দিতে পারবেন। আমি ধরে নিচ্ছি আমার 100 টাকার ভিতরেই ইনক্লুডেড আছে, এই জন্য আমি এটাকে কি করব, সাবমিট করে দিব। এই যে সাবমিট করে দিলে সেটা কোথায় চলে আসছে, টু রিভিউ প্যানেলে, দেখছেন টু রিভিউ প্যানেলে চলে আসছে না। এখন আপনি এটাকে অ্যাপ্রুভ করতে যান, সেটা কোথায় চলে যাবে, এই যে টু পে অপশন, এই যে পে। এখন আপনাকে পে বাটন দেখাচ্ছে না, ওই যে ইউটিউবের মতো সিলভার বাটন, গোল্ড বাটন নাকি, এখানে পে বাটন দেখাতেছে, পে করতে যান। দেখেন আপনাকে কোথায় নিয়ে যাবে, বিল এক্সপেন্স ক্লেম, দেখছেন কই নিয়ে গেছে, এই যে ভালো করে দেখেন, পারচেজ ওভারভিউ থেকে বিলস টু পে, সেখান থেকে নিয়ে গেছে বিলস এক্সপেন্স ক্লেম, এই দেখছেন কে করতেছে ক্লেম, তারপর তার ডেট, তার ডিউ ডেট, কত, এই যে কত কোয়ান্টিটি, দেখছেন কোনো চেঞ্জ করা যায়, হ্যাঁ চেঞ্জ করা যায় না, বুঝতে পারছেন। এই জন্য এটা এত, সবাই এটাকে সাপোর্ট করে। এই যে কত টাকা পে করবেন, ডেট পেড, কবে পে করতেছেন, এপ্রিল মাসের 2024-এর ধরলেন 10 তারিখে আপনি পে করে দিচ্ছেন, হ্যাঁ, মনজো ব্যাংক থেকে অ্যাড পেমেন্টে চলে যান, তাহলে কি আপনি এটা পেমেন্ট হয়ে গেছে না। এই যে বিলস এর মধ্যে দেখাবে। এখন আমি এটাকে আবার একটু রিলোড দিই, দেখেন কি হয়, টু পে কি হয়ে গেছে, এখন জিরো হয়ে গেছে না। এখন আমি যদি যাই ইওর ওন অপশনে যাই, দেখেন ডান, ডান লেখা আছে না, তার মানে কি আমি 100 জিবিপি রেন পাবো, তাকে টাকা পে করে দিচ্ছি, ঠিক আছে। এভাবে করে পে করা যায়। আসেন আমি একটা মাইলেজ ক্লেম করে দেখাই, মাইলেজ ক্লেম, এখানেও কি বাসের টিকিটের বা এয়ারপ্লেন টিকিটের ছবি সেখানে দিবে, কত মাইল সে যাতায়াত করছে, ধরলাম 20 মাইল সে যাতায়াত করছে, প্রতি মাইলে তার 5 জিবিপি করে খরচ হয়েছে, ঠিক আছে। তারপরে এটা আমি দিই এপ্রিল 2024 3 তারিখ, অ্যাকাউন্ট ন্যাশনাল দিলাম, হ্যাঁ, যারা ন্যাশনাল আসে 20 মাইল দূরে থেকে কারো কেউ আসে, এখান থেকেও সেম ভাবে মাইলেজ জিবিপি রেট এগুলাকে দিয়ে সাবমিট করে দেন। সাবমিট করে দিলে সেম ভাবেই এই যে দেখেন সাবমিটেড 100 জিবি, টু রিভিউ প্যানেলে থাকবে, সেটা অ্যাপ্রুভাল দিয়ে দেন। কারণ বাইরের দেশে কাজগুলো এক একজন করে তো, এই জন্য আর কি প্রত্যেকটা অপশন আলাদা, চাইলেও আমরা সেটা ইয়ে করতে পারি না। এখন এটাকে ওপেন করেন, ওপেন করলে এই যে ভিউ বিল, দেখছেন মাইলেজে কিন্তু ওটার মতো নাই, পে এর মতো অপশন নাই, এখানে ভিউ বিলে যেতে হবে, সেম ভাবে আপনাকে নিয়ে যাচ্ছে এই যে বিল এক্সপেন্স ক্লেম, সেপ্টেম্বর না, সেপ্টেম্বর 2024 15 তারিখে, কোন ব্যাংক থেকে পে করব, আরবিএস ব্যাংক থেকে, হ্যাঁ পেমেন্ট করবে। ওকে, তাহলে আমার বিল পেমেন্ট হয়ে গেছে। আমি এবার একটু রিলোড দিয়ে নিই, তাহলে এখন এখানে কি জিরো হয়ে গেছে, এই যেটা দুইটা, মানে আপনি দুইটা পে করে দিয়েছেন। তো এই যে যে ঘটনাটা বললাম, ঘটনার আলোকে আপনারা এক্সপেন্স ক্লেম সম্পূর্ণটা করবেন, ঠিক আছে। আমি দুটো দেখাই দিলাম কিভাবে করতে হয়। এরপরে আসেন লোন অ্যামোর্টাইজেশন।
মনে আছে ভাই সেই ইতিহাস লোন অ্যামortization-এর? আপনারা তো ভাই এক্সপার্ট ভাই, আপনারা যদি তাই বলেন আমি কি বলবো ভাই? আমি কি বলবো? বেশি না, 36টা না, মানে তো 60টা ছিল। এখানে লোন অ্যামাউন্ট 4.5 লাখ, এই যে লোন অ্যামাউন্ট টার্ম 36টা, 5.5%। সেম ভাবেই, ঠিক আছে। এখন আসেন আমরা তাহলে কি করতাম, কুইক বুকসে কাজটা কি করতাম বলেন তো, কেউ একজন আমাকে স্টেপ গুলো বলেন। ব্যাংক লোন নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করতে হইতো, তাই তো? তাহলে আসেন আমরা একটা ব্যাংক লোন নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট করে ফেলি 4.5 লাখ টাকা দিয়ে। তাহলে অ্যাকাউন্টিং এর আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টস, যদি এত টাকা কেউ দিত, কি করেন ভাই? এত টাকা দিলে আর কোনো কিছু করাই লাগবে। আসেন লাইবিলিটিতে চলে যাব, অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। এটা কি টাইপের লাইবিলিটি হবে বলেন তো? লাইবিলিটি কি কি প্রকারভেদ? কারেন্ট, লাইবিলিটি, নন কারেন্ট। বাকিরা? হ্যাঁ, রিপন ভাই কেন নন কারেন্ট, কেন পয়সার বছর দেখবেন? হ্যাঁ, লং টার্ম লাইবিলিটি। এটা এত ভরসা পয়সার বইয়ের প্রতি, যাক ভরসার যোগ্য হইতে পারছি, পয়সার বই এটাই তো অনেক বেশি, তাই না ভাই? কোন অ্যাকাউন্টে কিনা না, দেখ ব্যাংক লোন, ব্যাংক লোন, এই যে কনভার্সন ব্যালেন্স আজকে বুঝুন। এখন ব্যাংক লোন তো ভাই আপনার কি লাইবিলিটি না? 851 কই? এই যে 851, এখন এটার ওপেনিং ব্যালেন্স দিবেন কেন? এটা তো আর রিসিভ মানি স্পেন্ড মানি দিয়ে দেওয়ার জিনিস না, এটা দিয়ে দিতে হবে কি দিয়ে? কনভার্সন ব্যালেন্স দিয়ে। কারণ কেন? কারণ এটা যদি ব্যাংক অ্যাকাউন্ট হইতো তাহলে আমি রিসিভ মানি অথবা স্পেন্ড মানি দিয়ে দিতে পারতাম। এখন আমাকে দিতে হবে কি দিয়ে? কনভার্সন ব্যালেন্স দিয়ে। অ্যাকাউন্টিং এর আন্ডারে চলে যাব কনভার্সন ব্যালেন্স, রাইট। এই যে দেখেন শো অল অ্যাকাউন্ট 851, দেখেন তো, এই যে ব্যাংক লোন দেখছেন, পাইছেন? এখন এখানে আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম আগে আপনাকে কি ডেট, April 1, 2014, লোন অ্যামortization শুরু হবে January 1, 2024, আগে ডেটটা সেট করে আসেন। কনভার্সন ডেট, আচ্ছা থাক, দরকার নেই, কনভার্সন ডেট ঠিক করে যাবে, কিন্তু সব ডাটা মুছে দেওয়া তো দরকার নেই। 851 এখন কত? 4.5 লাখ না? 4,50,000। এখন ভাই আমাকে কেউ বলেন ডেবিট তো জিরো আছে, তাহলে ডেবিটে কি দিব? ব্যাংক লোন ক্রেডিট করে দিছি কিন্তু, কি হলো আবার? নিজে নিজে ইয়ে নিতেছে আর আমাদের কথা শুনতেছে। ফয়সাল ভাই বলেন কি নিব? তো ফাইনালি ঝামেলা করতেছেন। আর কেউ? এখানে দুইটা ভাবে দেওয়া হয়, একটা আপনি ক্যাপিটাল দিয়ে ক্যাপিটালটাকে ডেবিট করে করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনার আবার একটা কাজ করতে হবে, ওই ব্যাংকের নামে কি ক্যাপিটালটাকে বাদ দিতে হবে। ক্যাপিটালটাকে বাদ দিয়ে আলটিমেট আপনার কি ব্যাংক থেকে লোনটা ট্রান্সফার হবে না? ব্যাংক থেকে তো ট্রান্সফার হবে, তাহলে এটা স্পেন্ড মানি দিতে হবে না তখন আবার? মানে আপনাকে যখন আপনি এখানে ক্যাপিটাল ডেবিট করে দিতেছেন, তার মানে কি ক্যাপিটাল কমে দিচ্ছেন না? হ্যাঁ। তো আবার এই ক্যাপিটালটাকে ইকুয়াল নিয়ে আসতে হবে না? এটা বেসিক্যালি কোথা থেকে আসে? ব্যাংকের থেকে।
তাহলে আপনি এখানে কি করতে পারেন, ব্যাংক ডেবিট করে দিতে পারেন। তাহলে আপনার পরবর্তীতে গিয়ে যে ওই রিসিভ মানি স্পেন্ড মানি যে ঝামেলাটা আছে সেটা আর দিতে হয় না। ঠিক আছে, দুইটা ভাবেই করা যায়। ক্যাপিটাল দিয়ে পরবর্তীতে সেটাকে সেটেল করা। আমি এখন দিব ব্যাংকের থেকে দিব, নাকি বুঝেন নাই কথা? হ্যাঁ, ক্যাপিটাল ছাড়া এটা দেওয়া যায়, এটা দেওয়াটাই সব থেকে বেস্ট। ঠিক আছে, যদি ক্যাপিটালে দিতাম তাহলে পরবর্তীতে কি করা হইতো, রিসিভ মানি স্পেন্ড মানি দিয়ে আমার ক্যাপিটালটাকে সেটেল করে দিতে হতো, সেভ করে দিতে হতো। তাহলে দেখেন, আমি এখন যদি আমার চার্ট অফ অ্যাকাউন্টসে যাই, এই যে দেখেন ব্যাংক লোন 4.5 লাখ আসছে। বুঝতে পারছি, মানে আসবে, দিন শেষে আসবে, আপনাকে ওইভাবে সেটেল করে নিয়ে এসেও আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, ওকে। তাহলে আসেন, এরপরে আমরা কি কি জার্নাল দিতাম একটু আমাকে বলেন তো। আমার প্রথম কাজ শেষ, ওপেনিং ব্যালেন্স আনা, ইয়ে আনা শেষ হয়ে গেছে। এবার বলেন আমরা কি জার্নাল দিতাম, বলেন। ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ব্যাংক লোন ক্রেডিট ছিল। ঠিক আছে, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ব্যাংক লোন ক্রেডিট। আর একটা ছিল কি, হ্যাঁ, ইনস্টলমেন্ট যখন পে করতেন তখন জার্নাল দিতেন ব্যাংক লোন ডেবিট, যে ব্যাংক থেকে পে করে দিয়েছেন সে ব্যাংক ডেবিট। হ্যাঁ, এখন প্রশ্নটা হচ্ছে এখানেই যে আমি যখন জার্নাল করতে যাব, ধরেন আমি এখানে জার্নাল করতে যাই, প্লাস নিউর আন্ডারে, এখান থেকে আমি ম্যানুয়াল জার্নাল দিলাম। ম্যানুয়াল জার্নালে যখন আমি অ্যাকাউন্ট খুঁজবো, কোনো ব্যাংক খুঁজে পাবেন না। এই যে দেখেন এক্সপেন্স, আমি আপনাদেরকে দেখে অ্যাসেট পাশে দেখেন তো, এক্সপেন্স, এই যে অ্যাসেট পাশে খুঁজতে থাকেন, কোনো ব্যাংক পান কিনা। অ্যাসেট শেষ, ব্যাংক আছে। ভাই জেরো তো ব্যাংকটাকে আলাদা করেই ফেলছে রিসিভ মানি স্পেন্ড মানি দিয়ে, তাই না? ওই জন্যে প্রথম জার্নাল আমরা ঠিক মতোই দিতে পারবো, কিন্তু পরে আর জার্নাল দিতে পারবো না, তখন দিতে হবে আমার স্পেন্ড মানি দিয়ে। মানে একটা জার্নাল, একটা স্পেন্ড মানি, যেটা কুইক বুকসে দুইটা জার্নাল দিয়ে দিতাম। তাহলে আসেন প্রথম জার্নালটা আমরা যদি দিই, কি ছিল, আচ্ছা, তাহলে প্রথমে ইন্টারেস্ট ডিউর জন্য, তাই না, জানুয়ারি, সরি ডিসেম্বর 31, 2023, ইন্টারেস্ট ন্যারেশন ব্যাখ্যা লিখতে পারেন, ইন্টারেস্ট ডিউ ফর ন্যারেশনে লিখবেন এই যে দেখছেন জিরো এআই কানেক্ট করছে, মানে ইন্টারেস্ট ডিউ ফর জানুয়ারি 2024, এই তো। আপনার ডেটটা কবে হবে, ডিসেম্বর 2023-এর 31 তারিখ। অ্যাকাউন্টের নাম কি হবে ভাই, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট। আমার পেইড আছে, আচ্ছা আমি ইন্টারেস্ট পেইড দিলাম, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, আর কি বলেন, ব্যাংক লোন ক্রেডিট। আবারও পেয়েবলসে লেগেছেন ভাই, পেয়েবলে তো ঝামেলা থেকে আপনাদেরকে মুক্ত করেই দিচ্ছি, আবার পেয়েবল কেন যেতে চাচ্ছেন বলেন।
ইন্টারেস্ট কত? 2062.50। 2062.50 দিয়ে আমি পোস্টিং দিয়ে দেব। তাহলে আমার কি কি বাড়লো বলেন তো? ব্যাংক লোন বেড়ে গেল না? ওকে, এবার আসেন পরের যে জার্নালটা, ইনস্টলমেন্টের জন্য যে জার্নালটা আমরা দিব, সেটা দিতে পারবো না যেহেতু ব্যাংক নাই। আমাকে দিতে হবে কি? স্পেন্ড মানি দিয়ে। স্পেন্ড মানি দিব, যে কোনো একটা ব্যাংক সিলেক্ট করে দেব। ধরলাম মনজো ব্যাংক। কেমন? মনজো ব্যাংকে সিলেক্ট করলাম। এবার কে পরিশোধ করতেছে? ধরলাম মালিক পরিশোধ করতেছে। স্পেন্ড মানি দিব জানুয়ারি 2024-এর 1 তারিখ। আমি লিখবো ইন্টারেস্ট 8, কোয়ান্টিটি একটা, আর ইউনিট প্রাইস হবে কত? 13,588.16। তারপরে অ্যাকাউন্ট কোনটা হবে বলেন তো ভাই? অ্যাকাউন্ট হবে ব্যাংক লোন। তার লোনটাকে 21 কমাই, সেভ করে দিলাম। এখন আমরা চেক করব আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে গিয়ে। কোথায় চেক করব? ব্যাংক লোনটা একটু চেক করব, তাহলে আমরা বুঝতে পারবো। লায়াবিলিটি পাশে 4,38,474.34। ভাই মিলছে কি? এটা আর এটা কই গেল? এই যে দেখেন, মিলছে। হ্যাঁ, বুঝাতে পারছি? যেটা কুইক বুকস আমরা দুইটা জার্নাল দিয়ে দিতাম, এখানেও জার্নাল করতেছি, বাট প্যাটার্নটা ডিফারেন্ট। একটা জার্নাল, একটা স্পেন্ড মানি। বুঝাতে পারছি? একটা জার্নাল, একটা স্পেন্ড মানি, সেম জিনিসটাই করছে, কোনো চেঞ্জ নাই। তো এখানে আপনাদের জন্য বেশি দিন না, সেপ্টেম্বর চলো না, এই যে মাত্র 20টা, মানে 21টা জার্নাল, 21টা স্পেন্ড মানি, শেষ। হ্যাঁ, কম কিন্তু ভাই, মানে কমাই দিছে। ওরা বলেন না যে বাড়াই দিছে, ওর মন খারাপ হয়ে যাবে যে ভাইদেরকে এত পছন্দ করি, ভাইরা যদি এভাবে বলে। তারপর আসেন মেকে বাজেট। কুইক বুকসে বাজেট আমার নেভিগেশন প্যানেলে ছিল, কিন্তু জেরো কি করছে? জেরোর ভাষ্য মতে বাজেটটা আমার কি কোনো নেভিগেশন প্যানেলে থাকার জিনিস না, এটা হইতেছে আমার রিপোর্টিং সেকশনে থাকার জিনিস। সে নিয়ে চলে গেছে রিপোর্টিং এ, অ্যাকাউন্টিং এর আন্ডারে রিপোর্ট সেকশনে চলে যান। সেখান থেকে আমরা এখানে ফাইন্ড এ রিপোর্ট দিব। বাজেট, দেখেন বাজেটের কয়টা? বাজেট সামারি, ওল্ড ভার্সন, নিউ ভার্সন, আচ্ছা ওটা বাদ দিলাম। বাজেট সামারি, বাজেট ম্যানেজার, বাজেট ভেরিয়েন্স। এখন আপনি বাজেট প্রিপারেশনের জন্য কোনটা করবেন বলেন তো? সামারি করবেন, ম্যানেজার করবেন, না ভেরিয়েন্স করবেন? না দাদা, ইউ আর রং ফর দিস টপিক। দেখেন এখানে তারা বলেই দিছে, ক্রিয়েট বাজেট টু মনিটর বিজনেস পারফরমেন্স এগেইনস্ট ইওর গোল। আপনাকে বাজেট ম্যানেজার করতে হবে। তাহলে বাজেট ভেরিয়েন্স কখন করব? কম্পেয়ার ইওর অ্যাকচুয়াল ফিগার এন্ড বাজেটেড ফিগার টু ট্র্যাক বিজনেস পারফরমেন্স। মানে আপনি যে বাজেটটা রেডি করছেন, পরে সেটাকে কম্পারিজন করার জন্য বাজেট ভেরিয়েন্স দিতে হবে। আর বাজেট সামারি কি? আপনি যেটা বাজেট রেডি করছেন না, সেটাকে জাস্ট দেখার জন্য, আর কিছুই না। তো আপনাকে যেতে হবে কি? বাজেট ম্যানেজারে। তো আসলে আমরা চলে যাই বাজেট ম্যানেজারে। এই যে ওভারঅল বাজেট, এই যে এখানে আরেক ঝামেলা আছে। এখানে একটা কিন্তু এই যে ইয়ে আছে, দেখেন আমি এটা স্ক্রল করি, দেখেন, দেখছেন সরছে না? মহা মুসিবত। এই যে এখন আবার এদিকে আনা যাবে না। এই যে আবার শুরু হয়ে গেছে, নিজে নিজে রিলোড নেওয়া শুরু হয়ে গেছে। এন্ড ওভারঅল বাজেট, বাজেটের একটা না, বাজেট হচ্ছে ওভারঅল বাজেট কবে থেকে স্টার্ট করতে চাচ্ছেন? স্টার্ট করতে চাচ্ছেন কবে থেকে? ধরলাম হচ্ছে আমি সেপ্টেম্বর 1 তারিখ থেকে স্টার্ট করতে চাই। কয় মাসের জন্য? 3 মাস, 6 মাস, না 12 মাস? ধরলাম 3 মাসের জন্য আমি করতে চাই পিরিয়ড।
কত দিনের, এই যে সেম অ্যাকচুয়াল আর এটা পিরিয়ড, 3 মাসের জন্য দিব আপডেট। দেখেন আপনার এই 3 মাসে রিলেটেড যা যা ইনফরমেশন আছে, মানে যা যা চার্ট অফ অ্যাকাউন্ট আছে সেটা চলে আসছে। কেমন? এখন আসেন, আমি ধরেন চাই সেপ্টেম্বর 25-এ আমার সেলস হবে হইতেছে 2 লাখ। কত? 2 লাখ, তাই না? এখন 2 লাখের পাশে একটা তীর চিহ্ন আছে না ভাই? আছে কি? তীর চিহ্নটাতে ক্লিক করা মাত্রই দেখেন এই যে যেটা জিরো, সরি, কুইক বুকসে ছিল না, অ্যাপ্লাই ফিক্সড অ্যামাউন্ট ফর ইচ মান্থ, মানে আপনি বলে দিতে পারেন প্রতি মাসে সেটা ফিক্সড অ্যামাউন্ট কত হবে। আমি বলে দিলাম প্রতি মাসে ফিক্সড অ্যামাউন্ট হবে হচ্ছে 500 করে বাড়বে। তাহলে দেখেন, সরি, 500 করে, এই যে ফিক্সড অ্যামাউন্ট। যদি 2000 বলি তাহলে কি 2000 হয়ে যেত না? দেখেন তো, 2000 বললে কি সামনের দিকে 2000 হয়ে যেত না? কি যে জ্বালায় পড়লাম। দেখেন এবার 2000 বললে 2000। এরপরে আসেন আবার যদি আপনি বলেন অ্যাডজাস্টেড বাই অ্যামাউন্ট ইচ মান্থ, প্রতি মাসে আপনি চাচ্ছেন কত 500 করে বাড়ানোর জন্য। 500 করে দেখাইতেছি ভাই, এই যে 500 করে বাড়াবো। তাহলে অ্যাপ্লাই করে দিলে কত? 2000, 2500, 3000 হয়ে গেছে না? এখন আপনি চাচ্ছেন কমাইতে, তাহলে আবার আসেন এখানে, চাচ্ছেন আপনি 200 করে কমাবেন, -200, দেন এই যে 200 করে কমে গেছে, দেখছেন? এরপরে আসেন, আপনি চাচ্ছেন প্রতি মাসে আপনি সেটাকে 2% করে বাড়াবেন। কাহিনী কি? 2% করে বাড়াবো। দেখেন 2000-এ 2% করে বেড়ে গেছে। বুঝাইতে পারছি? যেটা কুইক বুকসে কিন্তু ছিল না। কুইক বুকসে ডিরেক্ট গিয়ে ম্যানুয়ালি আমার করতে হতো, কিন্তু জেরোর ক্ষেত্রে আপনি পার্সেন্টেজ, অ্যাডজাস্টমেন্ট, ফিক্সড অ্যামাউন্ট তিনোটাই করতে পারবেন। তো আপনাদের বাজেট যেরকম কুইক বুকসে করে আসছেন সেরকম আপনারা এখানেও বাজেট একটা রেডি করবেন, ঠিক আছে? 1 বছরের জন্য। কেমন? এই যে সেখান থেকে এক্সপোর্ট, এই যে এক্সপোর্ট অপশনে সিএসভি, এক্সেল, গুগল শিট, সিএসভি ফাইলে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? পিডিএফ করা যাবে না, সিএসভি তে করে নেবেন। তো এটা গেল বাজেট ম্যানেজমেন্ট, জার্নাল এন্ট্রির ব্যবহার দেখাই দিছি। এরপর আসেন হাবডগ এর সাথে কিভাবে কানেকশন করাতে হয়। সেম প্রসেসেই কুইক বুকস এর সাথে কানেক্ট করা যায়। আমি বলছিলাম আপনাদের কানেকশন দেখাবো, এই জন্য দুইটা সফটওয়্যারের সাথে দেখাচ্ছি। প্রথমে আমরা গুগলে গিয়ে সার্চ করব হাবডগ। হাবডগের প্যারেন্ট কোম্পানি দেখেন কি, জেরো না? এটা জেরোরই প্রোডাক্ট, তারা নিজেরাই উদ্ভাবন করছে। কাজ একই, মানে আপনার অনেক ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট গুলাকে ইজি ওয়েতে মানে অ্যাক্সেস নেওয়ার জন্য ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার। সেম ভাবেই হাবডক লিখে সার্চ করলে ট্রাই হাবডক ফর ফ্রি, ওই 14 দিনের ট্রায়ালের মতোই দেয় তারা, ঠিক আছে? এরপরে হইতেছে ক্রিয়েট অ্যাকাউন্ট, সাইন আপ উইথ ইমেইল। এখানে ক্লায়েন্ট অ্যাকাউন্ট মানে ক্লায়েন্টের ইনফরমেশন গুলাকে দিতে হবে। এখন আপনার কাছে তো ক্লায়েন্টের ইনফরমেশন নাই, তাই না? আপনি নিজের ইনফরমেশন গুলা দিবেন, এই যে ইমেইলটা দিবেন আপনার নিজের, যাতে একটা ভেরিফিকেশন, যেহেতু ফ্রি করতেছেন একটা নিজের ইয়া দিবেন। তারপরে ক্লায়েন্ট অ্যাকাউন্ট যদি থাকে আপনার, না থাকে নো, অ্যাকাউন্টেড অ্যাকাউন্ট থাকলে ইয়েস দিয়ে সাইন ইন করে ফেলতাম। এই যে আপনার মেইলে কনফার্মেশন চলে আসবে, ইমেল অ্যাড্রেস কনফার্ম, তারপরে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে এই যে হাবডগের ইন্টারফেস বা হাবডগের ড্যাশবোর্ড দেখেন, এই যে জেরো কানেক্ট করা যায়, কুইকবুকসও কানেক্ট করা যায়, bill.com, তারপরে হইতেছে শেয়ার ফাইল, সব কিছুতে কানেক্ট করা যায়। এটা হাবডগের ড্যাশবোর্ড। এইখানে হইতেছে তারা একটা প্র্যাকটিস করার জন্য একটা ডেমো ফাইল দিয়ে রাখছে আমার পাশে, এই যে ফক্স গ্লোব স্টুডিও। তারপরে আসেন সেটিংস অপশনে, এই যে সেটিংস অপশনে গেলে সেখান থেকে ইউজার সেটিংস, এইখানে হাবডগ ধরেন আপনার ক্লায়েন্ট কিনলো, সাবস্ক্রিপশন কিনলো, আপনাকে এখান থেকে সে ইনভাইট পাঠাতে পারবে, মানে অ্যাক্সেস দিতে পারবে, ঠিক আছে? তারপরে এখান থেকে অর্গানাইজেশন, মানে আপনার ক্লায়েন্টের ইনফরমেশন গুলো এখানে থাকবে।
ক্লায়েন্ট সাবস্ক্রিপশন কিনতে পারে এখান থেকে, তার অ্যাড্রেস, তারপরে তো তার প্রোফাইল নাম, পাসওয়ার্ড, টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এগুলো সবকিছুই থাকবে। তারপরে ইন্টিগ্রেশন, এই যে ইন্টিগ্রেশন কানেক্ট করা যায়, যেভাবে জেরোতে কানেক্ট করে দেখাবো সেম ভাবে কুইকবুকসে কানেক্ট করা যায়। আপনি কোনটাতে কানেক্ট করতে যাচ্ছেন? জেরোতে। জেরোতে ক্লিক করেন, করলেই ওই যে বাম পাশের একটা ট্যাবে জেরো ওপেন রাখবেন, যে কোম্পানির সাথে কানেক্ট করতে চান, থাকলে অটোমেটিক কি হয়ে যাবে, কানেক্টেড টু দেখাবে। দেখাইলেই সবকিছু ওকে থাকলে আপনি কি কানেক্ট কমপ্লিট করে বলতে পারবেন। এই যে দেখেন এবার আসছে আপলোড ডকুমেন্ট। এইখানে আপনার ক্লায়েন্ট জেপিজি বলেন, পিএনজি বলেন, পিডিএফ বলেন, জিপ ফাইল বলেন, সব কিন্তু আপলোড করা যায়। এই দেখছেন ইমেল, মোবাইল দিয়ে, দুইটা দিয়েই আপলোড যোগ্য। এই যে ব্রাউজ করে দিবে, ব্রাউজ করলেই এই যে অল ডকুমেন্টের মধ্যে এখানে চলে আসবে, এই যে ডেমো ইনভয়েস আকারে। তার একটা প্র্যাকটিসের জন্য দিছে না, ঠিক এরকম ভাবেই দেখাবে। মাঝে দিয়ে দেখাবে হইতেছে সেই ইনভয়েসটা, আর ডান পাশে দেখাবে প্রিভিউ। ঠিক যেভাবে ডেস্কে করছেন সবগুলাকে চুজ করে দিবেন, ডকুমেন্ট টাইপ, সাপ্লায়ার কি, ডেট কি, টোটাল অ্যামাউন্ট কি, টোটাল রেট কি, সবগুলা জিনিস একই কথা থাকবে। যে যে জিনিসগুলো এখানে আপনি অ্যাড করতে চাচ্ছেন সেই জিনিসগুলোর এলিমেন্ট অবশ্যই আপনার জেরোতে থাকতে হবে। মানে ট্যাক্সও থাকতে হবে। যে প্রোডাক্ট এন্ড সার্ভিস অ্যাড করতে যাচ্ছেন সেটাও কিন্তু আপনার জেরোতে থাকতে হবে, নাহলে কিন্তু অ্যাড করতে পারবেন না। বা যে সাপ্লায়ার আপনি চাচ্ছেন অ্যাড করতে, সে সাপ্লায়ারও থাকতে হবে, না থাকলে তো অ্যাড করার সুযোগ দিবে না তারা। তো এগুলাই যে দেখেন সবগুলাকে দেখে দেখে সম্পূর্ণ জিনিস আমরা ইয়ে করে আপলোড করব। এই যে এখানে সিঙ্গেল লাইন, ডাবল লাইন, এখানে লাইন একটা আছে দেখে আমরা সিঙ্গেল লাইন নিলাম। কেমন? নেওয়ার পরে যখন আপলোড করে পাবলিশ করে দিবেন, তখন এই যে দেখেন জেরোর মধ্যে সেটা চলে আসে ড্রাফট আকারে। মানে আপনার ইয়ে হবে না, অ্যাপ্রুভাল হবে না, আপনাকে প্রথমে ড্রাফট আকারে থাকবে, পরে সেটাকে অ্যাওয়েটিং অ্যাপ্রুভালে নিতে হবে, পেমেন্টে যেতে হবে, তারপরে গিয়ে আপনি পেড করার জন্য অপশন পাবেন। কথা বুঝাতে পারছি? মানে আপনার ক্লায়েন্ট আপনাকে দিবে কোন পর্যায়ে, এখানে, এখান থেকে আপনার কাজ শুরু, আপলোড করে দিবে, আপনি সবগুলাকে বাম পাশ থেকে দেখে দেখে জাস্ট ডান পাশে কাজগুলাকে ঠিক করে আপলোড করে দিব। তাহলে আপনি কি জেরোতে, যে দেখেন জেরোতে ওটা যখন আমি ওপেন করি, দেখছেন বাম পাশে ডেমো কিন্তু তারা দেখাইতেছে, আর ডান পাশে আপনার পুরো জিনিসটাকে রিভিউ করে দিতেছে, এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা হইতেছে জেরোর সাথে হাবডাবে কানেক্ট। সেম ভাবেই কুইক বুকসটাকেও কানেক্ট করা যায়। ঠিক আছে? এগুলো কখন করবেন? যখন আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট অনেক বেশি থাকবে, রাশ থাকবে, তখন আপনি করতে পারেন। এখন আসেন আমাদের ইন্টারেস্টিং টপিক, নাকি কি বলেন? ইন্টারেস্টিং টপিক, ব্যাংক ক্রেডিট কার্ড রিকনসিলিয়েশন। ওকে, আসেন দেখেন একটা ব্যাংক ধরে, মেট্রো ব্যাংক। এই যে মেট্রো ব্যাংক, ডাটা কিন্তু অল্প করে দেওয়া। আচ্ছা, এখন এটা হইতেছে মেট্রো ব্যাংকের একটা স্টেটমেন্ট। এখন স্টেটমেন্ট থেকে আমি তো আগেই বলে দিছি কি কি জিনিস দেখতে হয়, ওপেনিং ব্যালেন্স, এন্ডিং ব্যালেন্স, আর কি তার ডেট দেখতে হয়, তাই না? এই যে এখানে ট্রানজেকশন, এই যে অল্প কাটায়, বেশি না, 1-150 মনে হয় হবে, এই কয়টা ট্রানজেকশন। ঠিক আছে? এখন সেম ভাবেই আপনাকে আগে কি করতে হবে বলেন? প্রথম কাজ কি করতাম কুইক বুকসে, কি বলেন একজন? রিকনসিলিয়েশনের জন্য মূল প্রথম কাজটা কি? চার্ট অফ অ্যাকাউন্ট থাকতে হবে, তার ওপেনিং ব্যালেন্স থাকতে হবে, তাই না? তাহলে চার্ট অফ অ্যাকাউন্টে আগে কি ব্যাংক অ্যাড করে আসতে হবে। ব্যাংকের জন্য একটা নাম্বার নিয়ে আসি, 621, অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে চলে যাব। যদি কারো থাকে আগে একটু চেঞ্জ করে নেবেন নামটা, অ্যাড উইদাউট ব্যাংক ফিরে যাব, কন্টিনিউতে যাব, তারপরে কি ব্যাংকের নাম কি দিব বলেন? মৌজা ব্যাংক না? আমার তো অলরেডি সাজেস্ট করতেছে। হ্যাঁ, মৌজা ব্যাংক রিকনসাইল, যে কোনো একটা কিছু দিতে পারবেন। রাইট, ওকে, তাহলে দেন সবাই মৌজা ব্যাংক হাইপেন দিয়ে দিলাম রিকনসাইল। ওকে, মৌজা ব্যাংক সেই অ্যাকাউন্ট
আচ্ছা, অ্যাকাউন্ট টাইপ আধার দিলাম, অ্যাকাউন্ট নাম্বার যে কোনো একটা দিয়ে দিই, অ্যাকাউন্ট কোড তো আচ্ছা অ্যাকাউন্ট কোড থাক, কারেন্সি জিবিপি দিয়ে অ্যাড করে দিই। এই যে মঞ্জ ব্যাংক রিকনসাইল, তাই না? 250 সিলেক্ট করে দিই, কোড 250। এই যে 250। এখন এটার কি ওপেনিং ব্যালেন্স আনতে হবে, প্লাস মেতে চলে যাব, রিসিভ মানি, মঞ্জ ব্যাংক রিকনসাইল, নেক্সট অপশনে চলে যাব, জানুয়ারি 1, 2020। জানুয়ারি 1 তারিখ। কি কইতে হবে? ওপেনিং ব্যালেন্স একটা আর 888.15, আর এখন কি হবে, ক্যাপিটাল, তাই না? ক্যাপিটাল নো ভ্যাট দিয়ে সেভ করে দেব। ওকে, তাহলে আমার মনজো ব্যাংকেরটা কি হয়ে গেল, সর্বপ্রথম অ্যাড হয়ে গেছে, তাই তো? আচ্ছা, আমি একটু ইয়াতে যাই, অ্যাসেটে গিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো। এই যে মনজো ব্যাংক 888.15। এবার আসেন, রিকনসিলেশন করার জন্য কোনো অপশন নাই, আপনাকে যেতে হবে অ্যাকাউন্টিং এর আন্ডারে ব্যাংক অ্যাকাউন্টসে। অ্যাকাউন্টিং এর আন্ডারে ব্যাংক অ্যাকাউন্টসে চলে যাই, এখান থেকে মনজো ব্যাংক রিকনসাইল, তাই না? মনজো ব্যাংক রিকনসাইলে চলে যাব, যাওয়ার পরে এইখানে হচ্ছে আপনার কাজ, অপশন কয়েকটা দেখেন, রিকনসাইলড একটা অপশন, যদি আপনার এই যে সব ট্রানজেকশন গুলো এখানে দেখাবে, ক্যাশ কোডিং, এই যে মনে আছে ওই যে অ্যাডভাইজার রোল নিয়ে আসছিলাম প্রথম ক্লাসে, বলছিলাম যে ক্যাশ কোডিং এর ব্যাপারটা, ক্যাশ কোডিং না হলে আমরা পাবো না। তারপরে ব্যাংক স্টেটমেন্ট গুলো এখানে থাকবে, অ্যাকাউন্ট ট্রানজেকশন, যা যা অ্যাকাউন্ট ট্রানজেকশন এখানে। আর এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন মেনু থেকে এখানে কয়েকটা অপশন আছে, অ্যাকাউন্ট ট্রানজেকশন, ব্যাংক স্টেটমেন্ট, স্পেন্ড মানি, রিসিভ মানি, ট্রান্সফার মানি, রিকনসিলিয়েশন অ্যাকাউন্ট, ব্যাংক রুল, রিকনসিলিয়েশন রিপোর্ট, ইম্পোর্ট স্টেটমেন্ট, দেখছেন ইম্পোর্টে স্টেটমেন্ট। আচ্ছা, এখন আসেন, সবার আগে যেহেতু আমরা ম্যানুয়ালি করতেছি, সবার আগে আমাদের ওপেনিং ব্যালেন্সকে রিকনসিলিয়েশন করতে হবে, তাই না? তাহলে যে ওনারটাকে কি করব, আনরিকনসাইলটাকে ক্লিক করে রিকনসিলিয়েশন করে নিই। এই যে অপশনের পাশে ড্রপ ডাউন মেনু থেকে গিয়ে মেক এ মার্ক অ্যাজ রিকনসাইলড, এই যে মার্ক অ্যাজ রিকনসাইলড, তাহলে ওপেনিং ব্যালেন্সটা কি আমার রিকনসিলিয়েশন হয়ে গেছে, তাই না? আবার ব্যাংক অ্যাকাউন্টে চলে যাই, দেখেন রিকনসাইল। এবার আসেন, আমাকে ট্রানজেকশন গুলোকে কি ইম্পোর্ট করতে হবে, ওই যে পিডিএফ থেকে সিএসভি তে, যেটা আগে দেখাইছিলাম সেম ভাবেই করবেন। এই যে ম্যানেজ অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন থেকে ইম্পোর্ট স্টেটমেন্ট, ইম্পোর্ট স্টেটমেন্ট, এই যে প্রিপেয়ার টু ফাইল আপলোড, আপনাকে বলছে ডাউনলোড সিএসভি টেমপ্লেট। এই দেখেন কি কি, ডেট, অ্যামাউন্ট, আর কি পে, ডেসক্রিপশন, রেফারেন্স, চেক নাম্বার, এই কয়টা কলাম না ম্যান্ডেটরি, কি ডেট আর অ্যামাউন্ট, এই দুইটা কি আপনার ম্যান্ডেটরি। আচ্ছা, আমি আপনাদের জন্য এইটাকে ইয়ে করে রাখছি, সিএসবি করে রাখছি। এই যে সিএসবি, ভাই কম 150, বেশি বলে ফেলছি, 111টা। ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, তাই না? আচ্ছা, তাহলে তাদের ফরম্যাটে আগে কি আছে ভাই, ডেট আছে না?
কি যেটাই হোক আমরা তো দিতে পারবো, সমস্যা নেই। মান্থ, ডেট, ইয়ার, তারপরে অ্যামাউন্ট, অ্যামাউন্ট গুলাকে নিয়ে আসি। কেন একটা কলাম করলাম ভাই? জেরোতে কিন্তু দুইটা কলাম সাপোর্ট করে না, বারবার বলতেছি, জেরোতে দুইটা কলাম সাপোর্ট করে না, আপনাকে একটা কলামেই আপনাকে নিয়ে আসতে হবে। ডিরেক্ট ডেবিট, পেপাল ফাইল, ঠিক আছে, সবকিছু ওকে। জাস্ট এটাকে সেভ করব, সেভ করে এবার আপলোডের পালা। সিলেক্ট এ ফাইল, স্টেটমেন্ট টেমপ্লেট, নেক্সট। এই যে দেখেন সিএসভি ফাইলের ডেট, অ্যামাউন্টের জন্য কলাম কয়টা? একটা দিছে না? হ্যাঁ, পেই, পেই দিছি আমি, ডেসক্রিপশনে দিছি, রেফারেন্স দিই নাই, চেক নাম্বার দিই নাই। এই যে এরকম ভাবে আপনার শো করবে। নেক্সট অপশনে চলে যাব। হ্যাঁ, 110টা ইম্পোর্ট হবে, কমপ্লিট ইম্পোর্ট। এই যে আপনার সব কিছু ইম্পোর্ট ডান। এখন এগুলো কোথায় পাবেন? রিকনসাইল অপশন। কোথায় পাবেন? রিকনসাইল অপশন। রিকনসাইল অপশন থেকে আপনাকে একটা একটা করে দেখেন মজার কত। জেরোর রিকনসিলেশন অনেক অনেক বেশি স্মুথ। এটা কিন্তু একটা পোর্শন, একটাকে তারা দুইটা ভাগে করছে, বলছে রিভিউ ইওর ব্যাংক স্টেটমেন্ট লাইন, মানে আপনি বাম পাশ থেকে রিভিউ করবেন, দেন ম্যাচ ইওর ট্রানজেকশন ইন জেরো, আপনি জেরোতে গিয়ে ম্যাচ করেন। আপনাকে প্রথম অপশন দিছে ম্যাচ, মানে যদি জেরোতে সিমিলার কোন ট্রানজেকশন থাকে তাহলে ম্যাচ করবেন। ক্রিয়েট মানে কি? ক্যাটাগরাইজ, আমরা যেটা কুইক বুকসে করে আসি কি ক্যাটাগরাইজ। প্রথমটা কি? হু। হু মানে কি? নেম অফ দ্য কন্টাক্ট। দেখেন তারা বলেও দিছে হু মানে কি? পেইন নাম। কি? পেইন নাম, যেটা আমরা জেরোতে সরি কুইক বুকে শিখছিলাম। হোয়াট মানে কি? চুজ দ্য অ্যাকাউন্ট, মানে চার্ট অফ অ্যাকাউন্ট। হোয়াট মানে কি? চার্ট অফ অ্যাকাউন্ট। আর হোয়াই মানে ডেসক্রিপশন। আর এই যে এখান থেকে ট্যাক্স সেট আপনি সিলেক্ট করতে পারেন। তারপরে যদি কোনো এটা যদি কোনো ট্রান্সফার হয় তাহলে ট্রান্সফারে দিবেন। আর আরেকটা জিনিস ডিসকাস, আমরা যখন কুইক বুকসে কাজ করছিলাম তখন কাজের ক্ষেত্রে আচ্ছা, কাজের ক্ষেত্রে আমরা যখন কোন চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার করি, আমরা তো একটা অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে করি না, এখন সেটা ফাইল পাঠাইতে হয় তাকে। কিন্তু জেরোতে ডিসকাসটা হইতেছে ওয়ান কাইন্ড অফ আপনার একটা সেভের একটা অপশন, মানে আপনি যদি কোনো নোট লিখতে চান এই ডিসকাস অপশনের মধ্যে গিয়ে নোট লিখে রাখতে পারেন, আপনার ক্লায়েন্ট এটা দেখতে পাবে ওখানে সফটওয়্যারের ভিতরে। কত আপডেটেড দেখছেন? তো আসেন আমরা, এই দেখেন তারা ইন্ডিকেশন দিচ্ছে কোনটা কোনটা ফিল আপ করো। আমরা একটা জিনিস দেখি। আচ্ছা, প্রথমে একটা জিনিস দেখার চেষ্টা করি। এই যে বাম পাশে আমি রিভিউ করতেছি, দেখেন ট্রানজেকশন ডেট, পেইন নাম নাই, রেফারেন্সের ডেসক্রিপশন, ক্রেডিট কার্ড পারচেজ 4 জানুয়ারি 2020, ফেসবুক, তার একটা নাম্বার দেওয়া আছে, ট্রানজেকশন অ্যামাউন্ট কত 4.12, স্পেন্ড মানি, ট্রানজেকশন টাইপ কি? ডেবিট, তাই না? সবকিছু দেখছি, দেখেন সে নিজে পড়েও নিয়ে নিছে ফেসবুক, দেখছেন? আর এটা কি ক্রেডিট কার্ড পারচেজ, এটা কি অ্যাডভার্টাইজিং রিলেটেড, এজন্য অ্যাডভার্টাইজিং সে নিয়ে নিছে, দেখছেন? তারপরে কি ডেসক্রিপশন, আপনি চাইলে এখান থেকে ডেসক্রিপশনটাকে কপি করে আনেন, ডেসক্রিপশন থাকলে ভালো, এখানে দিয়ে দেন। এই যে ভ্যাট রেট কি হবে? নো ভ্যাট হবে না? এই যে নো ভ্যাট, দেখছেন? এই যে এখন আমরা কুইক বুকসে কি করছিলাম, আগে সবগুলাকে ক্যাটাগরাইজেশন করছি, তারপরে গিয়ে রিকনসিলেশন করছি না? জেরোতে জাস্ট আমি এই বাটনটাকে ক্লিক করা মাত্রই রিকনসিলেশন হয়ে যাবে, দেখেন রিকনসিলেশন কমপ্লিট।
দেখবেন এই অপশনটা কই গেছে, এই যে অ্যাকাউন্ট ট্রানজাকশনে চলে যান, এই যে রিকনসাইল, সাথে সাথে রিকনসাইল। এবার আসেন রুলের ব্যাপার, রুল বানাবো তাই না? আমাদের তো রুল বানানো শিখতে হবে না, নাকি শিখবেন না কোনটা? বাদ দিব রুল, রুল দেখানো বাদ দিব বলেন? হ্যাঁ ফয়সাল ভাই, রুল দেখাবো? পারেন তো আপনারা? ওকে, দেখেন ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, ঠিক আছে? এটা নামে কি একদম সেম, সিমিলার প্যাটার্নে অনেকগুলো ট্রানজাকশন আছে না? হ্যাঁ, ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, এই যে ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, তারপরে কি ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, এই দেখছেন? মানে একই নামে অনেকগুলা ট্রানজাকশন ঘটছে, শুধু শুধু মনির ভাই ভয় পায়। হ্যাঁ, ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট। আচ্ছা, ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট আর আছে, যে আরো আছে। তাহলে একটা রুল বানাইলে তো আমার জন্য হয়ে যায় না? হ্যাঁ, একটা রুল বানালে কি আমার জন্য আর কি একবারে চলে যাবে না ম্যাক্সিমাম? তা আসেন এই জিনিসটা আমরা কি করব, আমাদের যে সব থেকে কাছের মানুষ কে, চ্যাট জিপিটি না, চ্যাট জিপিটি তে গিয়ে দিয়ে দেব, সেম সেম প্রম্পট সেম জিনিস, চ্যাট জিপিটি। আবার ভাই এতগুলো দিয়েন না, সে পুরো ক্ল্যাশ হয়ে যাবে। আপনাকে দিতে হবে কি 10টা 20টা করে দিতে হবে, আমি দিলাম 20টা করে দিলাম বা 21টা করে দিলাম। চ্যাট জিপিটি কি মজার জিনিস, হ্যাঁ? আমার 4টার ব্যাচেও আজকে রিকনসিলিয়েশন, আপনাদের ব্যাচে রিকনসিলিয়েশন। হ্যাঁ, এই দেখেন ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, সেটা কি অনলাইন সার্ভিসেস অর মিসেলেনিয়াস এক্সপেন্স, তাই না? ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট অনলাইন সার্ভিসেস, অনলাইন সার্ভিস চার্জ দেওয়া হয়েছে। তাহলে আমি দেখি আমার চার্ট অফ অ্যাকাউন্টে এই নামে কোনো হেড ক্রিয়েট করা আছে কিনা, তাই না? আমি এখান থেকেও চেক করতে পারি। মিসেলেনিয়াস ডক্টরস, এমপ্লয়, মেডিকেল, টেলিফোন, ইন্টারনেট, ডেস্কটপ, অফিস ইকুইপমেন্ট, কম্পিউটার ইকুইপমেন্ট, লেস, মোটর ভেহিকেল, লেস, অ্যাডভান্স এমপ্লয়, নাই, তাই না? তাহলে আমাকে কি চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসতে হবে। তাহলে অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্সে চলে যাই আমরা একটু, চার্ট অফ অ্যাকাউন্ট, এখান থেকে এক্সপেন্সে চলে যাই, 313 অ্যাড অ্যাকাউন্টে চলে যাব। তিনশো তেরো, কি নাম দিতে পারি এখান থেকে? অনলাইন সার্ভিস, এটা দিলে বেটার হয় না? অনলাইন সার্ভিস, অনলাইন সার্ভিস, মোবাইল তো সেভ করবো। আচ্ছা 313। এবার আসেন আবার আমরা ব্যাংক অ্যাকাউন্টে চলে যাই, ব্যাংক অ্যাকাউন্টে যাব, নাম কি রিকনসাইল না, মৌজা ব্যাংক রিকনসাইল, কোথায় পাবো? রিকনসাইলেশন। এখন আসেন আমি করতে যাব রুল বানাইতে, ম্যানেজ অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন মেনু থেকে এখান থেকে ব্যাংক রুল, মানে এখানে রুল করার জন্য ইন্ডিভিজুয়াল ব্যাংকের মধ্যে থাকতে হয়, আলাদা আলাদা কুইক বুকস এর মতো ব্যাংক রুল করার কোনো অপশন নেই, নেট অনেক ফাস্ট। আচ্ছা এখন আসেন রুল, রুলের মধ্যে দেখেন কত সুন্দর তারা বলছে, দেখছেন?
যদি রুল বানাইতে পারেন আসলে এরকম রিল্যাক্সে বসে থাকেন। সত্যিকার অর্থে। কারণ রুল এমন একটা জিনিস যেটা বানাইতে পারলে আমি তো বলছি, তাই না? ২০০ ট্রানজেকশন গায়েব হয়ে যায়। এটাই এমন। মানে ট্রানজেকশনকে সহজে ক্যাটাগরাইজেশন করা, এটা যে কোনো ব্যাপারই না। তাহলে আমাদের এগুলা কি ম্যাক্সিমাম কি স্পেন্ড মানি না? ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট, হ্যাঁ মাইনাস না? হ্যাঁ, এগুলো কি মাইনাস না ম্যাক্সিমাম? তাহলে এগুলো কি আমি স্পেন্ড মানিতে যাব, ক্রিয়েট রুলে চলে যাব। দেখেন কত সুন্দরভাবে অ্যাপ্লাই ব্যাংক রুল, এনি কন্ডিশন ম্যাচ, অ্যাড ট্যাক্স ফিল্ড, দেখেন কতগুলা পেই, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, রেফারেন্স, অ্যানালাইসিস, কোড, ট্যাক্স ফিল্ড। মানে আপনি কিসের সাথে মিলাইতে চাচ্ছেন? যেটা কুইক বুকসে ছিল ব্যাংক ট্যাক্স, ডেসক্রিপশন, অ্যামাউন্ট, তিনটা ছিল। কন্টেন্টস থাকবে ভ্যালু, ওই যে লেখাটা কপি করে নিয়ে আসেন, কি ডিরেক্ট ডেবিট পেপাল পেমেন্ট হুবহু কপি করে নিয়ে এসে পেস্ট করবেন। তারপরে বলছে সেট দ্য কন্টাক্ট, এই রুলের জন্য আপনি কোনো কন্টাক্ট সেট করবেন? পেপাল নামে আমি কন্টাক্ট সেট করতে পারি, তাই না? পেপাল সেট করে দিই, পেপাল, বাস অ্যাড হয়ে গেল। তারপরে বলছে দেখেন আরো মজার জিনিস, অ্যালোকেট লাইন আইটেম। এই যে ডেসক্রিপশনে যান, ওই এই যে লেখাটা যেটা কপি করে আনছেন না, এটা কিন্তু এখানেও দিতে হবে দুইবার, নাহলে কিন্তু হবে না ভাই। ডেসক্রিপশনে দিতে হবে অ্যাকাউন্ট, কোন চার্ট অফ অ্যাকাউন্ট ব্যবহার করবো বলেন একটু আগে যেটা একটু, হ্যাঁ বলেন কি নাম ছিল? সার্ভিস, অনলাইন সার্ভিস। এই যে নো ভ্যাট, এই যে আপনি রুলের কত পার্সেন্ট আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন এখান থেকেও বলে দিতে পারবেন, যেটা কুইক বুকসে ছিল না। সেট দ্য রেফারেন্স, মানে আপনি কিসের ভিত্তিতে করতেছেন? ডেসক্রিপশনের ভিত্তিতে, তাই না? তারপরে এই যে অ্যাড রুল ডিটেইল, কোন ব্যাংকের জন্য করতেছি ভাই? মনজো ব্যাংক রিকনসাইল। মনজো ব্যাংক কি রিকনসাইল, এই যে নেম অফ দ্য রুল, রুলের নাম। নরমালি কি থাকে, এই অংশগুলো উপরে থাকার কথা, জেরোতে এগুলো নিচে আছে, দিয়ে সেভ করে দেন। এবার আবার চলে যান ব্যাংক অ্যাকাউন্টে, মনজো ব্যাংক রিকনসাইলে। ভাই বোরিং লাগবে না, এখনই বোরিংনেস থেকে যাবে, দেখবেন মুহূর্তের মধ্যে। দেখছেন চলে আসছে রুল। এখন ভাই কতক্ষণ বসে থেকে, কতক্ষণ মাউস কতক্ষণ চালাতে মন চায়? এই জন্যই ক্যাশ কোডিং এর অপশন। ক্যাশ কোডিং এ চলে যান, এক সিলেক্ট করে দেব, যেগুলো রুলে পড়ে না সেগুলোকে বাদ দিয়ে রেখে বাকি সবগুলোকে একবারে দিয়ে দিব, তাই না? ইনওয়ার্ড পেমেন্ট, কয়টা ট্রানজেকশন গেছে? ৯৭টা ট্রানজেকশন। দেখছেন ক্যাশ কোডিং যদি না থাকতো ৯৭ বার আপনাকে ক্লিক করে করে আসতে হইতো। দেখছেন চলে গেছেন। এই ক্যাশ কোডিং অপশন কেন পাইছেন? ওই যে ইউজার মধ্যে গিয়ে অ্যাডমিন অ্যাক্সেস নিছেন বিজনেস এন্ড অ্যাকাউন্টিং এর আন্ডারে, না হলে পাইতেন না। এরপর আসেন ক্রেডিট কার্ড পারচেজ, এগুলো সব অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং আর রুল ক্রিয়েট করার দরকার নাই, এটা দিয়ে করে দিন ৪০০। চাইলে করতে পারতাম, করলাম না, দুইটা তিনটার জন্য দরকার কি? নো ভ্যাট, ক্রেডিট কার্ড পারচেজ, নো ভ্যাট। আপনি চাইলে এখান থেকে ইয়েগুলোকে পেজ নামগুলোকে কি করতে পারেন, নিয়ে এসে কপি করে আমি এখানে দিতে পারেন। গুগল, ফেসবুক, তারপর কি লিঙ্কডইন, ফ্লিপকার্ট পার্সেল, এইভাবে দেখছেন কত ইজি না?
অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, এগুলো ব্যাংক ফি দিয়ে দিই বা ব্যাংক চার্জ দিয়ে দিই 404, দুটোকে দিয়ে সিলেক্ট করবো। শেষ। দেখছেন কয় মুহূর্তের মধ্যে শেষ করে ফেললাম না? ক্যাশ কোডিং থাকাতে এই ফ্যাসিলিটিটাই বেশি পাওয়া যায়। এবার আসেন রিকনসাইল। হ্যাঁ, দুইটা বাকি। এখন আসেন এখান থেকে দেখি ইনওয়ার্ড পেমেন্ট সারা আর এইচ কিছুই বলা নাই, তাই না? এটার ক্ষেত্রেও কি ইনওয়ার্ড পেমেন্ট সারা আর এইচ, এই যে দেখেন ট্রান্সফার করলে কি, এই যে ট্রান্সফার মানে কোথা থেকে যাবে, ডিসকাস, এই যে দেখেন এইখানে নিচে একটা ইয়ে লেখা আছে কি করার তো, কন্ট্রোল প্লাস এ এস, সেভ এনি টাইম টু সেভ, মানে সফটওয়্যারের ভিতরে সেভ করে রেখে দিতে পারেন, যেটা আপনার এই চার্ট অফ অ্যাকাউন্টের জন্য কি ব্যবহার করতেছেন সেটা রেখে দিলে ক্লায়েন্ট নিজে থেকে সেটাকে দেখে নিতে পারে। তো আসেন আমি আপাতত পক্ষে ধরি এটা আমার সেলস হয়েছে, হ্যাঁ, যেহেতু রিসিভ হয়েছে, আমার কাছে কোনো যেহেতু ডকুমেন্ট নাই, আমি এটাকে সেলস ধরে করে দিই। সারা আর বলছি কন্টাক্ট অ্যাড করে দেন জাস্ট, শেষ। রিকনসাইল 399.47। আমরা একটু স্টেটমেন্টটা দেখি। আসছে কি? হ্যাঁ, ওকে। এবার আমরা এখানে কি করব, রিকনসিলিয়েশন রিপোর্ট বের করতে হবে। ধরেন কোনো কারণে একটা ট্রানজেকশন আপনি রিকনসিল করে ফেলছেন, আবার এই অ্যাকাউন্ট ট্রানজেকশনে চলে আসেন, অ্যাকাউন্ট ট্রানজেকশন থেকে এই যে রিকনসাইল এখানে ক্লিক করে আনরিকনসাইল, এই যে আনমার্ক অ্যাজ রিকনসাইল মানে আবার আনরিকনসাইল করে নিয়ে আসতে পারবেন। এখন আসেন এই যে ম্যানেজ অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন মেনু থেকে রিকনসিলিয়েশন রিপোর্ট অপশনে চলে যান। কয় তারিখ থেকে? জানুয়ারি 1, 2020, তাই না? আপডেট মাত্র এতটুকু। সেটা আমরা একটু এক্সপোর্ট করি পিডিএফ এ। লিসেন এক পেজ হয়ে গেছে 8 পেজ। এই যে দেখুন আপনার সামারি, এই যে ট্রানজাকশন যা যা করছেন, কি কি করছেন না করছেন প্রত্যেকটা ডিটেইলস সহকারে এখানে দেওয়া আছে। মানে প্রিন্ট করার পরে বোঝা যায়, প্রিন্ট করার আগে বোঝা যায়। বুঝাইতে পারছি? তাহলে জেরোর ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, এটা কি কুইক বুকস এর থেকে তুলনামূলক ইজি? হ্যাঁ, মানে বারবার আমাকে রিকনসাইলের জন্য প্যারা নিতে হচ্ছে না, সাথে সাথে আমাকে কি সেটা রিকনসাইলের দ্বারা করে ফেলতেছে। তাহলে আমরা কি দেখলাম, ব্যাংক ট্রানজেকশন করা দেখলাম, তাই তো? এবার আসেন একটা ক্রেডিট কার্ড দেখি, আপনাদের যা যা দিছি ফাইল আগের মতোই দেখে নিন। ব্লু বিজনেস প্লাস ক্রেডিট কার্ড স্টেটমেন্টের সাথে পরিচিত আপনারা, তাই না? স্টেটমেন্টের সাথে পরিচিত, প্রিভিয়াস ব্যালেন্স নিউ ব্যালেন্স, তাই না? আচ্ছা, সেম ভাবে ট্রানজেকশন, সেম ভাবে সবকিছু। তাহলে জেরোতে আমাদের কাজটা কি, সর্বপ্রথম কাজ সেম জিনিসই, জেরোতে কিন্তু অ্যামাউন্টের কলাম একটা, আবার কিন্তু রিভার্স করারও কোনো সুযোগ নাই, যেটা কুইক বুকসে ছিল। তো ওই জন্য আপনি যখন ফাইল রেডি করবেন নিজে থেকেই রিভার্স করে নিতে হবে, মানে সুবিধা দিছে আবার অসুবিধাও সাথে দিয়ে দিয়ে দিচ্ছে। ঠিক আছে? তো ওই জন্য ফাইল রেডি করার সময়, এক্সেল ফাইল রেডি করার সময় আপনাকে করতে হবে। তাহলে এই স্টেপটা যদি আমি একদম সামারি করে দিই, প্রথমে আগে আমার কি ব্যাংকের নামে একটা চার্ট অফ অ্যাকাউন্ট থাকতে হবে, তার ওপেনিং ব্যালেন্স থাকতে হবে, সেটা হোক ব্যাংক অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট বা সেটা ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট, যে কোনোটাই হোক। ঠিক আছে? এই তাহলে প্রথম গেল অ্যাকাউন্টের নেম, চার্ট অফ অ্যাকাউন্টে থাকতে হবে, তার ওপেনিং ব্যালেন্স থাকতে হবে। এরপরে এসে আমরা কি করব, অ্যাকাউন্টিং এর আন্ডারে ব্যাংক অ্যাকাউন্টসে আসবো, ওই নির্দিষ্ট ব্যাংকে।
আসার পরে আমরা কি করব, ম্যানেজ অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউনে থেকে কি ইম্পোর্ট স্টেটমেন্ট, তার আগে সর্বপ্রথম কাজ হইতেছে কি ওপেনিং ব্যালেন্সটাকে রিকনসাইল করে নেওয়া। কি করা? ওপেনিং ব্যালেন্সটাকে রিকনসাইল করা, নাহলে তো মিলবে না। আমরা এখানে কি করছিলাম, আগে ওপেনিং ব্যালেন্স রিকনসাইল করে নিছি না? ওপেনিং ব্যালেন্সটাকে ওপেন করে এই দেখেন রিকনসাইল সাইন শো করতেছে। ওপেনিং ব্যালেন্সটাকে রিকনসাইল করে নিছি, এই যে একবারে এন্ড পর্যন্ত যদি চলে যাই, এই যে ওপেনিং ব্যালেন্সটাকে রিকনসাইল করে নিছি। তারপরে গিয়ে আমরা ম্যানেজ অ্যাকাউন্টের পাশে ড্রপ ডাউন মেনুতে গিয়ে ইম্পোর্ট স্টেটমেন্ট দিব। সেম ভাবে তারা যে ফরম্যাট দিবে, ডেট, অ্যামাউন্ট, ডেসক্রিপশন, ঠিক আছে? আর ব্যাংক রুল যদি ক্রিয়েট করতে চাই, ব্যাংক রুল এখানেই আছে, ঠিক আছে? আর সবগুলা ট্রানজেকশন ইম্পোর্ট করার পর কোথায় আসবে? রিকনসাইল অপশনে আসবে। রিকনসাইল অপশন থেকে আমরা মানে আর কি প্রত্যেকটা চার্ট অফ অ্যাকাউন্ট গুলো হোয়াট, ওয়াই এবং হু এই জিনিসগুলোকে ঠিকঠাক মতো করে দিয়ে আমরা সেগুলাকে কি করব, রিকনসাইল করে ফেলবো, ঠিক আছে? বুঝাতে পারছি? আর যদি সিমিলার হয় তাহলে কি হয়, ওই যে ব্যাংক রুল ক্রিয়েট করে এসে ক্যাশ কোডিং এ দিয়ে একসাথে সবগুলোকে দিয়ে দিই। কথা বুঝাইতে পারছি? আর পেপাল, যেটা পেপালের স্টেটমেন্ট আপনাদের করাইছিলাম না কুইক বুকসে, ওই সেম পেপাল স্টেটমেন্টটা এখানে প্র্যাকটিস করেন, ঠিক আছে? সেম ভাবে জিরো দিয়ে বিগিনিং জিরো, এন্ডিং জিরো, ওইটা দিয়েই আপনারা এখানে প্র্যাকটিস করুন।